So this is the wait. এটা কি জানি রাফিদ? ROG 3. আরে ROG 3 তো জানি। Oh yes, this is a gaming smartphone. Okay. I'm thinking maybe if I brag more, then I would have more fans. আসসালামু আলাইকুম এটিসি ভাষী কি অবস্থা সবার? So this is the Asus ROG Phone 3 aka the Republic of Gamers 3. তো আমরা কিছুদিন আগে এই ফোনটার একটা ইমপ্রেশন ভিডিও আপলোড করেছিলাম যেটা আপনারা খুব লাইক করেছিলেন। সো ফাইনালি চলে এসেছে এর কাঙ্ক্ষিত ফুল অ্যান্ড ইনডেপথ রিভিউ, আর একই সাথে থাকবে আমার ও আমাদের ইনডেপথ থটস একটা গেমিং স্মার্টফোন সম্পর্কে। তো আমাদের এই আজকের ভিডিওটি স্পন্সর করেছে রাদোগা ইন্টারন্যাশনাল। তাদের কাছে এই ফোন সরানো নানান ধরনের ফোন পেয়ে যাবেন, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো কে এই গেমিং স্মার্টফোন? আসলে গেমিং স্মার্টফোনটা হচ্ছে যে টোটালি একটা আলাদা সেগমেন্ট। আমাদের সবার মাথার মধ্যে বর্তমানে ব্যাপারটা এইভাবে কাজ করে যে হায়ার স্পেক্স মানে এটা একটা ফ্ল্যাগশিপ কিলার, মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ, এটা আলট্রা ফ্ল্যাগশিপ, এইটার একটা থিওরি আমাদের মাথায় কাজ করে। বাট আলটিমেটলি এটা কি ফ্যাক্ট একটা ট্রু ফ্ল্যাগশিপের ক্ষেত্রে? আসলে ফ্ল্যাগশিপের ডেফিনেশনটা এটা না, বাট 2020-এ এসে বলতে হচ্ছে গেমিং স্মার্টফোন যেটা সেটা টোটালি আলাদা সেগমেন্টের একটা জিনিস। 144 রিফ্রেশ রেটের কিলিং ফিচারযুক্ত এই গেমিং স্মার্টফোন নিয়ে আজকের এই রিভিউ ও আলোচনামূলক ভিডিওতে হাজির হয়েছি আমি আরিফুল ইসলাম ইমন, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আর আগে বলে রাখছি এটা একটা রিভিউ প্লাস ইন ডিটেলস ডিসকাশন টাইপের একটা ভিডিও, একটু আলাদা। এই ফোনটার সম্পর্কে একদম ইন ডিটেলস যত ধরনের তথ্য আছে সবগুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো, তাই চেষ্টা করুন ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর আরেকটা ব্যাপার, এই ফোনের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, ইমপ্রেশনে বলেছিলাম। Asus ROG 3 এর আমাদের এটা টেনসেলের অনলি এডিশন, যেটা স্ন্যাপড্রাগন 865 প্লাসের, আর এর আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865 এর। তো এই শুরুতে এই জিনিসটা খুব বেশি ফ্রাস্ট্রেটিং, কারণ তারা একাধিক ভার্সন লঞ্চ করেছে একাধিক নেমিংয়ের সাথে সাথে। আর হচ্ছে যে এক একটার মধ্যে একটার মেজর পার্থক্য হচ্ছে যে একটা স্ন্যাপড্রাগন 865 আর একটা থাকছে স্ন্যাপড্রাগন 865 প্লাস, এছাড়াও তেমন মেজর কোনো তফাৎ নেই। আর ROG 3 যেটা, সেটাতে বক্সের ভিতরে একটা ইনবিল্ট ফ্যান পেয়ে যাবেন কুলিংয়ের জন্য, যেটা খুব একটা কাজের না। আর ROG ফোন 3 টেনসেল এডিশন যেটা, এটার ভিতরে বক্সে কোনো মানে সেপারেট যে কুলিং ফ্যানটা সেটা থাকছে না, এটাই তফাৎ। আর গ্লোবাল আর চাইনিজ রমের একটা ব্যাপার স্যাপার আছে। এই লাস্ট ইয়ারের Asus ROG 2 থেকে কিছু চেঞ্জ করেছে, যার বেশিরভাগই প্লাস বলা চলে। খালি একটা জিনিসই বাদ গেল, সেটা হচ্ছে যে এর হেডফোন জ্যাক পোর্ট। তার বদলে তারা এক্সট্রা যে কুলিং ফ্যান অ্যাক্সেসরিজ দিয়েছে, সেখান থেকে আপনি হেডফোন জ্যাকটা ইউজ করার সুবিধা নিয়ে নিতে পারবেন, যেটা আমার মতে ফাইন, আমারই কোনো সমস্যা হওয়ার কথা না। আর গেমিং অ্যাস্থেটিক মানে যে একটা গেমিং লুকিং ডিজাইন, সেটা এখানে ভালো মতোই আছে। এখন অনেকে আবার বলতে পারেন আগের যে ROG 1 ROG ফোন 2-তে যে অ্যাগ্রেসিভ লুকটা ছিল, এটাতে এবার অতটা নেই। হ্যাঁ, চোখের দেখা দেখতে অনেকের কাছে ডাউন স্টেপ মনে হতে পারে, বাট তারা ROG ফোন 3-কে আরও প্র্যাকটিক্যাল গেমিং ফোন করেছে এবার। কুলিংয়ের জন্য একটা এয়ার ইনটেক ভেন্ট রয়েছে, যেটা ছোট অনেকটা। আর প্র্যাকটিক্যাল গেমিং ফোন কী হবে সেটা আর একটু পরেই বলছি। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, আগের জেনারেশনের ডুয়াল ক্যামেরা ছিল। পেছনে ROG এর লোগো এখানেও বিদ্যমান। Asus-এর এক্স মোড থেকে এটা কন্ট্রোল করতে পারবেন, এর কালার। আর অলওয়েজ ট্রাই করেন পিছনে যে RGB লোগোটা আছে সেটা জ্বালিয়ে গেম খেলার জন্য, কারণ RGB জ্বালা গেম খেললে গেমের FPS অনেক বাড়ে। এটা দুষ্টামি ছিল। খালি গেমিংয়ে না, চাইলে বড় সড়ো শো অফের জন্য এই ROG লোগো জ্বালিয়ে ভাব নিতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা করে এক্স মোড অন করা লাগবে না। কুইক সেটিংস থেকে সিস্টেম লাইট থেকে অন করে ROG লোগোটি জ্বালিয়ে রাখতে পারবেন এক্স মোড অফ থাকার পরেও। স্বাভাবিক, আপনি একটা গেমিং ফোন ইউজ করেন, সেটা যদি এভাবে RGB লাইটের ভাষা প্রকাশ করতে না পারেন, তাহলে এটা RGB গেমিং কল্যাণ সমিতির জন্য অবশ্যই অপমানজনক। আপনি চাইলে স্ক্রিন অফ বা স্ক্রিন অন সবসময় এই লোগো জ্বালিয়ে রাখতে পারবেন মনে শান্তি মতো। আবার লাইটের কালার থেকে শুরু করে লাইটের আলো বাড়ানো কমানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলো খেলাও দেখাতে পারবেন। ব্যাক প্যানেল গ্লাসের গ্লসি ফিনিশিং, ওরকম গ্রিপ পাচ্ছিলাম না হাতে, স্লিপ করতেছিল। বাট সাইড ফ্রেমটি কিন্তু ম্যাট ফিনিশড, আর প্লাস সাইড ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। বাটনগুলো সব ডান সাইডে বেশ অ্যাকুরেট অবস্থানে ছিল, আঙ্গুলে রিচ করা যাচ্ছিল একদম ইজিলি। থাকছে এয়ার ট্রিগার, যেটা আগের ROG ফোন থেকে বেশি ইমপ্রুভড। আর লেফটের ডুয়াল টাইপ সি পোর্ট অ্যাক্সেসরিজ অ্যাড করার জন্য মেইনলি। চার্জিংয়ের জন্য আরেকটা পোর্ট পাবেন বটমে, আর দুই সাইডের পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায় ফোনটি। আর 240 গ্রাম ওজন একটা ফোন, যেটা আমার বেবি হ্যান্ডে ওয়ান হ্যান্ড ইউজিংয়ে বেশ প্যারা দেয়। বেবি হ্যান্ড। সামনে থাকছে 6.59 ইঞ্চের হিউজ ডিসপ্লে, অ্যান্ড উপরে নিচে বেশ কিছুটা চিন। উপরে থাকছে ক্যামেরা, সেন্সরস, ইয়ারপিস আর ডুয়েল ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার। এটা আসলে জোস। এর ডুয়েল স্পিকার স্টেরিও সাউন্ড সিস্টেমকে আমি এক কথায় A+ লেভেলে বলবো। আর অ্যান্ড্রয়েডের মধ্যে টিল নাও দ্য বেস্ট। তবে হঠাৎ ফুল ভলিউমে গেম বা ভিডিওতে অডিও প্লে করলে শোনা যেত না, রিবুট করে সেটা আবার ঠিক করা লাগতো। আশা করি Asus এই বাগ নেক্সট আপডেটে ফিক্স করে ফেলবে। আর ভালো কথা, নোটিফিকেশন LED লাইট আছে এতে, দেখে ভালো লাগলো এই বেচারাকে অনেক দিন পর।
আচ্ছা, চীনের যে ব্যাপারটা, চীন সাইজ দেখে অনেকেই বলতে পারেন যে ভাই এত বড় চীন কেন? তো এখানে যে ব্যাপারটা ভাই, এত ভারী একটা ফোন, আপনি যখন গেম খেলবেন তখন ফোনটা হরিজন্টালি ধরবেন, তো তখন গ্রিপ করার জন্য একটা এরিয়া দরকার। তাই গেমিংয়ের ব্যাপারটা মাথায় রেখেই আর ডুয়েল স্পিকারের জন্য তারা এই চীন এরিয়াটা রেখেছে। তো গেমারের পার্সপেক্টিভ থেকে এটা মানা যায়, আর এটা আহামরি কোনো ডিল ব্রেকার টাইপের ইস্যু না। যাই হোক, ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের আর HDR10+ সাপোর্টেড, আর প্রবাবলি সেকেন্ড ফোন যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। বেশ কালার অ্যাকুরেট ডিসপ্লে এটি, যদি স্টকভাবে ডিসপ্লের টোনটা কিছুটা কুল ছিল, সেটিং থেকে ডিসপ্লে টোন ফিক্স করে নিতে পারবেন, সেটা আহামরি কোনো ইস্যু না। ভিউইং অ্যাঙ্গেল বা কালার শিফটিং ছিল না সেরকম। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালোই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট অ্যাজ ইট শুড বি। একটা জিনিস সেটা হলো এর ব্রাইটনেস ম্যাক্স 670 নিটস। ইনডোরে যেটা ওকে ছিল, আউটডোরে মোটামুটি ভালোই ছিল। নিটসের ব্যাপারটা বলতেছি জাস্ট এই কারণে, অনেকেই বলতে পারেন যে অন্যরা তো এই ডিসপ্লে প্যানেলে তারা 1000 থেকে 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেসের আউটপুট দিতে পারতেছে, তো এখানে কেন নাই? সেজন্য ব্যাপারটা আপনাদেরকে জানা রাখলাম যে ডিসপ্লে ম্যাক্সিমাম ব্রাইটনেস আউটপুট হচ্ছে যে 670 নিটস। ডিরেক্ট সানলাইটে মোটামুটি ভিজিবল, বাট এখানে আরেকটা ফ্যাক্ট আছে, ডিরেক্ট সানলাইটে কেউ তো আর গেমিং করে না, সো নট আ বিগ ইস্যু। ডিসপ্লের মাথা নষ্ট করার মতো জিনিস হচ্ছে যে এর 144 হার্টস রিফ্রেশ রেট আর 270 হার্টস টাচ স্যাম্পলিং রেট, অ্যান্ড এটা আসলে জাস্ট পুরাই জোস। সো এর থেকে পুরো ইউআই থেকে শুরু করে ওভারঅল সব জায়গায় একটা আলট্রা রেসপন্সিভের ছোঁয়া পাবেন। এতদিন সবাই বলতো যে আইফোনের টাচ সেন্সিটিভিটি বা টাচ রেসপন্সিভনেস সবচেয়ে স্মুথ, ট্রু, বাট দিস থিং ROG Phone 3 এটা জাস্ট নেল দ্যাট। চাইলে 60, 90, 120 হার্টসেও সেট করতে পারবেন বা অটোতে সেট করে রাখতে পারবেন, তখন ফোন ডিসাইড করবে ফোন কোন রিফ্রেশ রেটে ইউজ করবে। বাট এটা টোটালি ক্র্যাপ, কারণ এই জিনিসটা এই ROG ডিসাইড করে না, এই জিনিসটা ডিসাইড করে এর অ্যান্ড্রয়েড ওএসটা, অ্যান্ড অ্যান্ড্রয়েড ওএস অনেস্টলি এই জিনিসটা খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারে না। তাই সাজেস্ট করবো ম্যানুয়ালি সেট করে ইউজ করতে। ROG Phone 1-এ ছিল 90 হার্টস ডিসপ্লে, ROG Phone 2-তে ছিল 120 হার্টস ডিসপ্লে, আর ROG Phone 3-তে আছে 144 হার্টস ডিসপ্লে। আর জানা গিয়েছে যে এই ফোনে নাকি 160 হার্টস রিফ্রেশ রেটের একটা আনলকিংয়ের ব্যাপার স্যাপার আছে, যেটা না খুব বেশি একটা শিওর না আমি। বাট রিসেন্টলি শুনেছি যে আসুস নাকি একটা 360 হার্টস রিফ্রেশ রেটের গেমিং মনিটর লঞ্চ করেছে। তো জানি না সামনে ROG Phone 5-এ আসলে কি আসবে, মানে যাই আসবে খুব ইনসেন একটা ব্যাপার হবে হয়তো। আর আলট্রা স্মুথনেস মানে আলট্রা পারফরমেন্স, কারণ দিস ইজ দ্য ফার্স্ট ফোন উইথ স্ন্যাপড্রাগন 865+, তাও আবার ওভারক্লকড। সিপিইউ ক্লক স্পিড পুরো 3.09 গিগাহার্টস, মানে 3.1 গিগাহার্টস বলা যায় টেকনিক্যালি। সাথে থাকছে Adreno 650 GPU উইথ LPDDR5 র্যাম অ্যান্ড UFS 3.1 স্টোরেজ। আর আমাদের হাতের এই ইউনিটটি 12GB এবং 256GB র্যামের। এর আরও ভ্যারিয়েন্ট আছে 8 থেকে 16GB র্যাম ও 128 থেকে 512GB রম পর্যন্ত। সাজেশন থাকবে 12-256GB ভ্যারিয়েন্টের দিকে যেতে, আইডিয়াল অপশন আর কি। হার্ডওয়্যার নিয়ে বেশ কিছু বলার নেই, কারণ গেমিং স্মার্টফোন মানে ওভারক্লক এভরিওয়্যার। আর ROG Phone রান করছে অ্যান্ড্রয়েড 10 বেস্ট ROG ইউআইতে, বেশ সুন্দর স্টক অ্যান্ড্রয়েড ট্যাব ইউআই, কিছু আড়ালে লুকিয়ে আছে বিস্তর মডিফিকেশনের সুযোগ। ডিসপ্লে রিফ্রেশ রেট, টাচ সেন্সিটিভিটি থেকে শুরু করে ইউআই এর থিম, ইন্টারঅ্যাক্টিভ ওয়ালপেপার, জিপিইউর ফ্রিকোয়েন্সি, সিপিইউ স্পিড থেকে শুরু করে মেমোরি বাস স্পিড, এমনকি আদর্শ গেমারদের পছন্দ মতো 8GB, মানে সব কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। মানে এক কথায়, দ্য মোর ইউ ইউজ দ্য মোর ইউ উইল ডিসকভার। কোটেড বাই স্যার ইমন আহমেদ। হারমোনিক রেট ইউজ করার জন্য শুরুতে এক্স মোড অন করতে হবে, আর এক্স মোড অন করার সাথে সাথে ফোন ফুল ক্লক স্পিডে রান করা শুরু করবে। কনসোল অপশনে গেলে টোটাল ড্যাশবোর্ড দেখতে পারবেন, সিপিইউ, জিপিইউ, র্যাম, ব্যাটারি ইত্যাদি ইনফরমেশন। কনসোল থেকে কাস্টমাইজ সেটিংস থেকে পারফরমেন্স লেভেল 1, 2 এবং 3 মোডে সেট করে গেম খেলতে পারবেন। এখানে লেভেল 1 ফোন তার স্বাভাবিক যতটুকু দরকার সেটুকু সিপিইউ জিপি ইউজ করবে গেমিংয়ে। লেভেল 2 লেভেল 1 থেকে বেশ ইমপ্রুভড, সিপিইউ ক্লক স্পিড বেশ বেড়ে যায় এই পারফরমেন্স মোডে। এর সাথে সাথে বাড়ে দ্রুত পাওয়ার কনজাম্পশন। আর লেভেল 3-তে সেট করলে 3.1 গিগাহার্টসের লক থাকছে, সেই সাথে প্রচুর হিটও হয় লেভেল 3-তে। তাই লেভেল 3 মোড ইউজ করতে দরকার হবে এয়ার কুলার 3। আমাদের টেনসেন এডিশনে এটি নেই, তারপরও এয়ার কুলার 3 আজারে জিনিস, আদৌ খুব একটা কাজ করবে না। জেরি ভাইয়ের ভিডিও দেখে থাকলে বুঝবেন এর সারফেস এরিয়াতে ইভেন ভেতরে কোনো কপার বা অ্যালুমিনিয়াম নেই, টোটালি প্লাস্টিক। আসুস কেন এটা করলো বুঝলাম না, দিলে ভালোটাই দিত। এছাড়া আর্মোরি ক্রেট থেকে টাচ সেন্সিটিভিটি, এয়ার ট্রিগার, নেটওয়ার্ক ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও এয়ার ট্রিগারের প্রেশার সেন্সিটিভিটি বা এক বাটনকে 2টা বাটন অপশনে সেট করতে পারবেন। পারফরমেন্স হার্ডকোর সিলেক্ট করে আপনি তাপমাত্রা থেকে শুরু করে এক একটা করে ক্লক স্পিড, জিপিইউ স্পিড, মেমোরির বাস স্পিড, মানে ডিপ চেঞ্জিং যাকে বলে আর কি, মানে এত সব কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। আর এত সব কাস্টমাইজেশন শেষে আমরা গেম শুরু করেছিলাম পাবজি দিয়ে, অ্যান্ড কনস্ট্যান্ট 60 FPS এর লক ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত একটুও কমেনি। কড মোবাইল, ফ্রি ফায়ার, অ্যাসপাল 9ও একদম সেম অবস্থা, নো চেঞ্জ, কনস্ট্যান্ট ফুল FPS। হাই এফপিএস এর কিছু গেম খেলেছিলাম, সেখানেও 144 FPS পাচ্ছিলাম। তো সব কিছু মিলে ইটস সেফ টু অ্যাজিউম যে গেমিংয়ে ROG Phone 3 আনবিটেবল অ্যান্ড সুপার স্মুথ।
এবার এর এয়ার ট্রিগার 3 নিয়ে একটু কথা বলি। তাদের প্রেশার সেন্সিটিভ এয়ার ট্রিগার 3 তারা নতুন কিছু জিনিস অ্যাড করেছে, যেমন ডুয়াল পোর্শন বাটন সেটিং থেকে, যেটা দিয়ে প্রতিটি এয়ার ট্রিগারকে দুইটা ভাগে বিভক্ত করা যাবে। এতে করে আপনি একটা বাটনকে দুইটা কমেন্ট দিতে পারবেন। আবার এই ট্রিগার দিয়ে সোয়াইপও করতে পারবেন। আরও হচ্ছে স্লাইড অপশন, যেটা দিয়ে মুভমেন্ট কন্ট্রোল করতে পারবেন, লাইক জয়স্টিক অ্যান্ড এইমও কন্ট্রোল করা যাবে স্লাইড করে। ইভেন আরও যে একটা জিনিস দেখলাম যা হচ্ছে যে মোশন কন্ট্রোল, এটা দিয়ে আপনি ফোন অন এয়ার এরকমভাবে শেক করবেন এবং তার ফলে আপনার গেমে রিলোড হচ্ছে বা নিজের মন মতো কোনো কমেন্ট দিয়ে নিতে পারবেন, উইচ ইজ ভেরি নাইস। আর এত কাস্টমাইজেশন এবং এত পাওয়ার প্রডিউসিং এর বিপরীতে থাকছে ভালো ব্যাটারি কনজাম্পশন এবং ভালো হিট প্রডিউস। আগে হিটিং নিয়ে কথা বলি। ওভারক্লক স্ন্যাপড্রাগন 865 প্লাস, তার উপরে হেভি কাস্টমাইজেশন, সত্যি বলতে হিট হচ্ছিল বাট বেয়ারেবল ছিল অল দ্য টাইম। আমাদের আগের ইমপ্রেশনে যে ROG ফোন 2টা আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের রাফিদের পার্সোনাল ডিভাইস, তো সেটাতে প্রায় গেম খেলা হতো এবং গেম খেলার সময় ওইটাতে যে জিনিসটা খেয়াল করতাম যে ফোনটা প্রচুর হিট হইতো, মানে হাতে রাখা যাচ্ছে না টাইপের অবস্থা, প্লাস ফোনের সাইড থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে ওভারঅল পুরো ফোনটাই হিট আপ হচ্ছিল, এমন ধরনের একটা ফিল পাচ্ছিলাম। বাট দিস ROG 3 এটা মাচ ইমপ্রুভ অ্যান্ড মাচ বেটার। হিটটা এখানে আগের তুলনায় অনেকটাই অপটিমাইজড হয়েছে, অতটা বেশি ফিল করা যাচ্ছে না, অনেকটা বেয়ারেবল বলা যায়। তাই অ্যাগ্রেসিভ ডিজাইন তারা কমিয়ে দিয়েছে, বাতাস চলাচলের জন্য ছোট একটা এয়ার ভেন্টও দিয়ে দিয়েছে, আর ফুল ফোনটার মধ্যে পুরো ফোনটার সাইজের থাকছে একটা ভেপর চেম্বার। এজেন্ট 47 জেরি ভাই এটি টিয়ার ডাউন ভিডিও করেছিলেন, তার কিছু ক্লিপ দিলাম, দেখতে পারেন। আর ডিসপ্লেটাতে হিট আসা কমাতে তারা এবার গ্রাফাইট শিট ইউজ করেছে। এই গ্রাফাইট শিট হিটটাকে ডিসপ্লে পর্যন্ত আসা থেকে পুরোপুরি আটকে দেয়, যার ফলে আগের ROG ফোন 2 এর তুলনায় ডিসপ্লের যে হিটের ব্যাপারটা সেটা আগের তুলনায় দিস ওয়ান ইজ মাচ বেটার। অ্যান্ড সেকেন্ড থিং, মানে ব্যাটারি। আগের মতোই তারা দিয়েছে 6000 mAh ব্যাটারি ব্যাকআপ বরাবর মতো বেশ ভালো ছিল। 144 হার্টজ রিফ্রেশ রেটে নেটওয়ার্ক কানেক্টেড অবস্থায় 7 থেকে 8 ঘন্টা অ্যাসরি পাচ্ছিলাম, আর মিক্স রিফ্রেশ রেটে একদিন পেয়ে যাবেন ইজিলি। গেম খেলে বলবো যে প্রায় সব গেম 60+ চলে, তো আসলে এক্সট্রা রিফ্রেশ রেটে দিয়ে গেম খেলে কোনো ফায়দা নাই, তো চাইলে 60 সেট করে রাখতে পারেন, এটা একান্ত আপনার ইচ্ছা। আর কন্টিনিউয়াস গেমিংয়ে 6 থেকে 7 ঘন্টার মতো টানা গেম খেলা যাচ্ছিল, যেটা এই ফোন হিসেবে বেশ ভালোই বলা যায়। আর চার্জিংয়ের ক্ষেত্রে বক্সে দেওয়া 30 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা 38-40 থেকে 50 মিনিটের মতো সময় লেগে যাচ্ছিল রুম টেম্পারেচার আর ওয়েদার হিসাবে। 6000 mAh আকারে ব্যাটারি ব্যাকআপ ওকেইশ বলা যায়, কেউ হতাশ হবেন না ওভারঅল। এখানে একটা কুল ফিচার অ্যাড করেছে আসুস, আপনি আপনার মতো করে চার্জিং ফুল স্পিড অথবা কমাতেও পারবেন। অনেকে আছে ফোন চার্জে লাগিয়ে ঘুমান, তো সেখানে ফোন 2 ঘন্টার আগেই ফুল চার্জ হয়ে পড়ে থাকে, এর থেকে সারা রাত আস্তে আস্তে চার্জ করে বেটার। এছাড়াও কত পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে চান সেটাও আপনি সেট করতে পারবেন। অলওয়েজ 100% চার্জ করা ব্যাটারি হেলথের জন্য ভালো না, সো এটা বেশ ভালো একটা ফিচার ছিল। নাও দ্য ক্যামেরা। ROG ফোন 3 এর ক্যামেরা নিয়ে বললে আমি বলবো যে এই গ্রেট গেমিং ডিভাইস উইথ চলার মতো গ্রেট ক্যামেরা। ফ্ল্যাগশিপ স্মার্টফোন কম্পারিজন হিসাবে নট দ্য বেস্ট, বাট গেমিং ফোন হিসাবে বেশ ভালো। পিছিয়ে থাকছে 64 মেগাপিক্সেলের সনিক 686 মেইন ক্যামেরা, বেশ পপুলার ক্যামেরা এটি। এরপর থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ফাইনালি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। মেইন ক্যামেরার কালার হোয়াইট ব্যালেন্স বেশ ভালো, ডাইনামিক রেঞ্জও বেশ সুন্দর ছিল, গুড অ্যামাউন্ট অফ ডিটেইলে ইমেজ ক্যাপচার করছিল। পোস্ট প্রসেসিং আরও বেটার করতে পারতো, সেটা ম্যানুয়ালি লাইটরুম দিয়ে টিউন করলে ওভারঅল বেশ ভালো ইমেজ পাবেন। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বেশ স্যাটিসফাইং ছিল। মেইন ক্যামেরার মতো এটারও ডাইনামিক রেঞ্জ মোটামুটি বেশ ভালোই ছিল, বেশ ওয়াইড ফিল্ড অফ ভিউ, এর ফিল্ড অফ ভিউ ছিল 120 ডিগ্রি, সো বেশ ওয়াইড ইমেজ পাওয়া যাবে ROG ফোন 3 থেকে। মিনিমাল এজ ডিস্টরশন ছিল আর কম আলোতে কিছুটা নয়েজ ছিল, কিন্তু আর একটু শার্প ইমেজ পাওয়া যেত এরকম মনে হতে পারে মাঝে মাঝে। আসলে ইমেজ আরও শার্প হতে পারতো পোর্ট্রেট মোডে, আর লো লাইটে চলার মতো ছবি পাওয়া যায়। নাইট মোড অন করে ছবি তুলে তাহলে কিছুটা বেটার শট পাবেন, ডিস্টরশন নয়েজ কমে আসবে, শ্যাডো এরিয়াতে ডিটেল বাড়বে অ্যান্ড ভালো এক্সপোজারে ইমেজ ক্যাপচার হবে, তবে স্লাইটলি ডিটেলের দিকে স্যাক্রিফাইস করা লাগবে। আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স নিয়ে কি বলবো, ডিসেন্ট শট পেয়ে যাবেন আর কি। ফ্রন্টে থাকছে 24 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। দিনের আলোতে ক্যামেরা ভালো ছিল, মাঝে মাঝে একটু স্মুথ করে ফেলছিল, যেটা একটু বেশি ছিল। আর বিউটি মুডে সেলফি ওভার ডোপার সুপার স্মুথিং এবং উইয়ার্ড আর্টিফ্যাক্ট টাইপের একটা পিকচার প্রোভাইড করছিল, এর একটু বেশি বলা যায়। বাট এই বাদে বেশিরভাগ সময় সকল ছবিতে বেশ ভালো ডিটেলস থাকছিল। কালার কন্ট্রাস্ট গেমিং ফোন হিসেবে ওকে লেভেলের সেলফি ক্যামেরা, ফ্রন্ট পোর্ট্রেটের এইচ ডিরেকশন আর বোকে ছিল কোয়াইট গুড। আর ভালো ব্যাপার, এতে 8K 30 FPS ভিডিও রেকর্ডিং অপশন পাচ্ছেন। ভিডিও রেকর্ডিং আমাদের হতাশ করেনি, একটু কুল টোন ছিল যদিও, বাট বেশ ন্যাচারাল ছিল, এক্সেসিভ স্যাচুরেশন বা কন্ট্রাস্টই ছিল না। এছাড়াও ভিডিওতে HDR অপশন পাচ্ছেন, ফলে আরও বেটার ডাইনামিক রেঞ্জ পাওয়া যাচ্ছিল। আর ভালো ব্যাপার হচ্ছে এতে 4K-তে শ্যুট করার সময় EIS পাচ্ছেন অ্যান্ড ভিডিও স্টেবিলিটি মোটামুটি ভালোই ছিল। আর ফ্রন্টে ম্যাক্স 1080p শ্যুট করতে পারবেন উইথ HDR। ওকে, ফাইনালি দ্য ডিসকাশন পার্ট। তো পুরোটা ভিডিও জুড়ে এটাকে আমরা একটা গেমিং ফোন হিসেবে বিবেচনা করেছি এবং একে কম্পেয়ার করেছি এর প্রিভিয়াস জেনারেশনের ROG ফোন 2 এর সাথে, কারণ স্টেবিলিটির ব্যাপার স্যাপার সব দিক দিয়ে সবচেয়ে স্টেবল মনে হয়েছে এই ফোনটাকে। এবং ROG ফোনটাকে আমাদেরকে গেমিং মানে অ্যাজ ফার এজ উই নো
কিং অ্যাজ এ গেমিং স্মার্টফোন মনে হচ্ছে আমাদের কাছে। এটাকে টিপিক্যালি ফ্ল্যাগশিপের কাতারে ফেলার কোনো মানেই হয় না। সব কোম্পানির তাদের এক একটা ফ্ল্যাগশিপ লাইন আপ আছে, সেখানে এসব গেমিং ফোন কিন্তু গেমিংকেই ফোকাস করে বানানো হয়। দ্যাটস ওয়াই আসুস সহ অন্যান্য ফোন লাইক ব্ল্যাক শার্ক, নুবিয়া, রেড ম্যাজিক, লিনোভোর লিজিয়ন বা রেজর ফোন, এগুলো বেসিক্যালি পারফরমেন্স ফোকাসড ফোন। এগুলোকে বলা যায় পোর্টেবল গেমিং ডিভাইস টাইপের কিছু একটা। এর মধ্যে পপুলার ছিল সনির প্লেস্টেশন পোর্টেবল বা PSP, রিমেম্বার দ্যাট কুল ডিভাইস। আর এখন পোর্টেবল গেমিংয়ের কিং নিনটেন্ডো সুইচ। আমি মনে করি গেমিং ফোনগুলো একটা পার্ট হতে পারে এই পোর্টেবল গেমিং ডিভাইসের। শুরুতে গেমিং ফোনের সাকসেস পেয়েছিল রেজার ফোন, এরপর আর রেজার তেমন কোনো একটা ফোন লঞ্চ করেনি। আর হাই রিফ্রেশের যে চলমান যে ব্যাপারটা সেটা কিন্তু রেজার ফোন থেকে পরিচিত হয়েছে এবং তখন থেকে এখান পর্যন্ত এই হাই রিফ্রেশের ব্যাপারটা চলতেছে। বাট রেজার এখন কন্টিনিউ না করলেও কিন্তু আমরা মার্কেটে অনেক ভালো ভালো আকর্ষণীয় গেমিং ফোন পেয়ে যাচ্ছি, যেমন ব্ল্যাক শার্ক, রেড ম্যাজিক, নুবিয়া এবং লেনোভো লিজিয়ন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ROG ফোন। শুরুতে সব গেমিং স্মার্টফোনগুলো একটা গেমিং টাইপ হলেও আসুস ROG ফোন 3 আমার ওপিনিয়নে বেশ প্র্যাকটিক্যাল একটা ফোন। অনেকে আছে রেগুলার গেম খেলেন, অনেকে আছে স্ট্রিম করেন, তারা আইফোন প্রিফার করেন। বাট গেমিংয়ের জন্য এত বাজেটে আসুস ROG ফোন 3 নেল্ড এভরিথিং। জাস্ট কেন আমি বলতেছি, কারণ গেমিংয়ের যে ব্যাপারটা, স্মার্টফোন গেমিং কিন্তু ওভার দ্য টাইম পাস্ট ডেকেডে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এবং স্মার্টফোন গেমিং এখন একটা লিটারালি একটা রিয়েল থিং। কম্পিটিটিভের ব্যাপার যদি বলেন, প্রফেশনালিজমের ব্যাপার যদি বলেন, সব কিছু আছে বর্তমানে স্মার্টফোন মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে। যেমন পাবজি যে ব্যাপারটা, পাবজির এখন কম্পিটিটিভ সিনে বড় বড় টুর্নামেন্ট হয় হাই প্রাইস মানিতে, এবং কল অফ ডিউটি মোবাইল যে গেমটা আছে সেটাও কিন্তু একটা কম্পিটিটিভ গেম, এবং সেটা তো $1 মিলিয়ন প্রাইস ট্যাগের একটা টুর্নামেন্ট হেল্ড হচ্ছে সামনে। তো স্মার্টফোনের যে কম্পিটিটিভ গেমিং সিনটা সেটা কিন্তু ডে বাই ডে আরও ইমপ্রুভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেফলি অ্যাজিউম করা হচ্ছে যে গেমিং ফোন একটা দরকারি জিনিস। তো সেইখানে সবাই আইফোন প্রিফার করেন, কারণ হচ্ছে যে আইফোনের টাচ লেটেন্সি বলেন, টাচ রেসপন্সিভনেস বলেন, ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স সব কিছু অনেক বেটার অ্যান্ড্রয়েডের তুলনায় ছিল, যার কারণে এই কম্পিটিটিভ সিনেও সবাই আইফোন প্রিফার করতো। বাট গেমিং ফোনটা আসলে কেন দরকার? কম্পিটিটিভ সিনে আপনার হায়ার রিফ্রেশ অবশ্যই প্রয়োজন, টাচ লেটেন্সি যতটা লোয়েস্ট পসিবল প্রয়োজন। তো সেখানে আপনি পাচ্ছেন 270 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 25 মিলিসেকেন্ড টাচ রেসপন্স রেট, মানে কোনো লেটেন্সি নেই, টাচ লেটেন্সি একদম নাই বললেই চলে। তো কম্পিটিটিভ সিনে যখন আপনি এই লেভেলের প্রফেশনাল গেমার হবেন, তখন আপনার এই লেভেলের একটা গেমিং ডিভাইস অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে সবাই আগে প্রিফার করতো আইফোন, বাট এখন সেই ক্ষেত্রে আপনার অপশন আছে অ্যান্ড্রয়েডে স্টিক থাকার, এবং আপনার চয়েস আছে বিভিন্ন ধরনের গেমিং ডিভাইসের, অ্যাজ লাইক ROG, ব্ল্যাক শার্ক, রেড ম্যাজিক, নুবিয়া বলেন অথবা লেনোভো লিজিয়ন, যেগুলোই বলেন। এই ফোনগুলো বেসিক্যালি বিল্ড হয়েছে আপনার এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য। জাস্ট দ্যাটস ওয়াই গেমিং স্মার্টফোন ইজ এ থিং রাইট নাও। 2 বছর আগেও যদি দেখি, স্মার্টফোনের 3টা ক্যাটাগরি ছিল, বাজেট, মিড রেঞ্জ আর ফ্ল্যাগশিপ। সেখানে এখন এন্ট্রি বাজেট, বাজেট স্মার্টফোন, মিড রেঞ্জ, আপার মিড রেঞ্জ, ফ্ল্যাগশিপ, আলট্রা ফ্ল্যাগশিপ, মানে বেশ ক্যাটাগরি। এক এক ক্যাটাগরির ফোনের এক এক ধরনের বৈশিষ্ট্য। আবার কোনোটির সাথে গেমিং সিরিজের ফোনের কোনো বৈশিষ্ট্য মিলে না। স্ন্যাপড্রাগন 800 সিরিজ, শুধু এই সিরিজের প্রসেসর থাকা মানে যে এটা ফ্ল্যাগশিপ তা কিন্তু না। আমরা ফ্ল্যাগশিপের একটা ডেফিনেশন আপনাদেরকে দেখাবো। গুগলে ফ্ল্যাগশিপের ডেফিনেশন সম্পর্কে গুগল করে জানতে পারছি যে ফ্ল্যাগশিপ মানে হচ্ছে যে এ মেজর প্রোডাক্ট অফ এ কোম্পানি হুইচ ইজ টিপিক্যালি ওয়াই দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড or what made it well known. This is the definition of flagship according to Google. কিন্তু আমাদের কাছে ফ্ল্যাগশিপ মানে হচ্ছে যে স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসর, বেস্ট ক্যামেরা, বেস্ট ডিসপ্লে, বেস্ট ব্যাটারি লাইফ, এভরিথিং এ বেস্ট। এইটা হচ্ছে যে আমাদের সকলের কাছে ফ্ল্যাগশিপ ডেফিনেশন। বাট একটা জিনিস দেখেন, স্ন্যাপড্রাগনের 855, 865 বা সামনের 800 সিরিজের সব প্রসেসর স্ন্যাপড্রাগনের কাছে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। কিন্তু আপনি কি এখন রিয়েলমি X3 বা রেডমি K30 প্রোকে ফ্ল্যাগশিপ বলবেন না? এগুলো মাদার কোম্পানিগুলো সাব ব্র্যান্ড রিয়েলমি বা রেডমির কাছে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হতে পারে, বাট মাদার কোম্পানি হিসেবে সিম্পলি জাস্ট অ্যানাদার মিড রেঞ্জ ডিভাইস অথবা আপার মিড রেঞ্জ ডিভাইস। দ্যাটস ওয়াই দে আর ফ্ল্যাগশিপ কিলার, নট দ্য ফ্ল্যাগশিপ। এসুস ROG লাইনআপে ল্যাপটপ, ফোন বা অন্য কম্পোনেন্ট এসুসের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। কারণ একটু আগে যে ডেফিনেশন বললাম সেটা থেকে বুঝবেন। এসুস ROG ফোন 3 বা 10th জেনারেশন গেমিং ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্রম এসুস। আমাদের মনে হচ্ছে এসুস যে মোটিভ নিয়ে এই ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইসটি বানিয়েছে সেটি ফিল আপ করেছে এই ডিভাইসটি। যাক, আবেগের ঠেলায় অনেক 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 কথা হইলো, অনেক বিশ্লেষণ দিয়েছি। তো ফাইনালি এই আসুস ROG ফোন 3টা কাদের জন্য? অবভিয়াসলি যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্যই অবশ্যই। বাট এখানে একটা ব্যাপার আছে, একটা ভালো স্পেকড ফোন মানে কিন্তু একটা গুড ফোন। এটা জাস্ট গেমিং ডিভাইস মানে এটাই না যে এটাতে আপনি শুধুই গেম করতে পারবেন। গেমিং ডিভাইস মানে হচ্ছে যে এটা একটা হাই স্পেক ডিভাইস, যার মানে একটা লং লাস্টিং স্পেকড গুড ফোন এটা। এখন আপনি যদি ক্যামেরার ব্যাপারটা স্যাক্রিফাইস করতে পারেন, অথবা যদি আপনি বলেন যে আমার ক্যামেরা খুব বেশি একটা প্রায়োরিটি না, আমার একটা ইন জেনারেল গুড লং লাস্টিং টপ অফ দ্য লাইন স্পেক্সের ফোন দরকার, আপনি এটা নিয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ। এখন এটা পুরোপুরি আপনার উপর, আপনি কি একটা ফ্ল্যাগশিপ কিনবেন নাকি একটা ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইস কিনবেন, ইটস টোটালি আপ টু ইউ।
ওকে, তো আজ এ পর্যন্তই। ভিডিও আবেগের বশে অথবা ইন ডিটেলসে আপনাদেরকে সব কিছু কভার করার জন্য, সব কিছু বলার জন্য ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো কমেন্ট বক্সে জানাতে পারেন এই ফোনটা নিয়ে আপনার মতামত অথবা ভিডিওটা সম্পর্কে আপনার মতামত। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সহমত ভাই লেগে একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন ভিডিওটিকে, এবং সাবস্ক্রাইব বাটনটাকে একদম ধূসর বানিয়ে ফেলুন প্রেস করে। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।